বাংলাদেশ হবে ন্যায় বিচারের ডক্টর ইউনূস। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র, চীনের স্বার্থ আছে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, মন্তব্য তারেক রহমানের। আওয়ামী লীগ দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে অর্থ উপদেষ্টা। দেশের দুটি ফুসফুস খেয়ে ফেলেছে ডক্টর দেবপ্রিয়। প্রাথমিকে ফিরছে 2012 সালের কারিকুলাম। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, জানুয়ারি থেকে চালু হচ্ছে মিড ডে মিল। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার তিনি এসব জানান। বর্তমান সভ্যতা পরিবেশকে ধ্বংস করেছে এবং সম্পদকে কুক্ষিগত করেছে উল্লেখ করে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই কনভেনশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, 16 বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি ফ্যাসিস্ট সরকারকে যেই ঐক্যের মাধ্যমে উৎখাত করা হয়েছে, সেই একতা ধরে রাখা গেলে নতুন একটি সভ্যতা গড়ে তোলা সম্ভব। I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. When we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. কনভেনশনের 77টি সেশনে গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বারবার প্রমাণ করেছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. এই কনভেনশনে বিশ্বের 80টি দেশের প্রতিনিধি ও আলোচকরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রতিবেশীদের কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ। গত 8 বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম। তিনি বলেন, প্রতিবেশীদের স্বার্থ আছে বলেই বাংলাদেশের পাশে এসে সমস্যার সমাধান তারা করেননি। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্যই হুমকি হয়ে থাকবে না, তা অন্যখানেও ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। There are 3 important players, I believe, apart from Bangladesh, in the Bay of Bengal, which are the US, China, and India. Each have their own interests. The US has the Indo-Pacific strategy, and Bay of Bengal is an extremely important part of the Indian Ocean. That way, it is important for the US. সবাই নির্ভয়ে ভোট দিতে চায়, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখনই সরকারের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হবে। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার চাপিয়ে দিচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী সংগঠন জেটেবের কাউন্সিলে শনিবার ভার্চুয়ালি দেয়া এক বক্তব্যে তিনি এসব বলেন।
ইফতেখার রেজাকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্যাটাবের তৃতীয় সম্মেলনে সারা দেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা হাজির হন ঢাকায়। প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় জ্যাটাবের নতুন কমিটি। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা ঠেকাতে নানামুখী চক্রান্ত চলছে। বিএনপির ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সনদ দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। ভোটের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট দাবি না তুললেও তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকলে জনগণের অনাস্থা তৈরি হবে অন্তর্বর্তী সরকারের প্রতি। ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেন, ১৫ বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না, তবে ৩ মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের ছাত্র জনতা বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ফেসিবাদের দোসররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের আর্থিক ও জ্বালানি খাতকে ফুসফুস আখ্যা দিয়ে বলেন, এ দুটি খাতকেই নষ্ট করে দিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আর্থিক খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি গ্রহণ, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে আসা সহ নানা অনিয়মের চিত্র। আর এ কারণে দেশের অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে, এটা আপনার বাড়িতে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে, এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত কারাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই থাকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজ, গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না।
দৃশ্যমান উন্নয়নের জন্য আর্থিক এবং জ্বালানি খাতে বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভুল এবং মিথ্যা তথ্য উপাত্ত জনগণের কাছে তুলে ধরত আওয়ামী লীগ। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। মানুষের মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে, টু লাংস, বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। বিগত সরকার রাজনৈতিক কারণে কিছু মানুষকে বিশেষ সুবিধা দিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিজেদের মতো করে সাজিয়েছিল মন্তব্য করে বর্তমান কমিশনার ফারজানা লালারুক বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থা সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান পুনর্লিখন নয়, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংশোধন করা দরকার বলে মনে করেন সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট নাগরিকরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সব সরকারই সংবিধানকে রাজনৈতিক বিবেচনায় সংশোধন করেছে উল্লেখ করে তারা আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে বেশি কলুষিত করা হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। সংস্কার কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে ল রিপোর্টার্স ফোরাম কেমন সংবিধান চাই শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে সংবিধানের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। গণ অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সময়ের মাধ্যমে প্রস্তাবনার উপর রাখা বক্তব্যে বক্তারা বলেন, 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায়। গণতন্ত্র এবং ভোটাধিকারও হরণ করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার। সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত, 70 অনুচ্ছেদ বাতিল, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সুপারিশ করেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা, এগুলাকে তাদের যে চাওয়া পাওয়া, এগুলাকে অ্যাকোমোডেট করে একটা সংলাপ সৃষ্টি করা এবং এই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে। পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না। সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয় যদি কনসেনসাস আনা যায়। সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। সেমিনারে বক্তারা ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি এবং যারা বিচারপতি হবেন তাদের যেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা থাকা দরকার, যাতে করে সরকার যা চায় তাদের ইশারায় যেন না চলে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় 7 ও 4 বছরের 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক দিনমজুর বাবা। শনিবার সকালে মিরপুরের পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পারিবারিক কলহ, আর্থিক অনটনের কারণে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন অভিযুক্ত বাবা। রাতে ওই ঘটনায় বাবা আহাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। আবির আহমেদের রিপোর্ট।
প্রতিদিনের মতো আজ দুই ছেলে বিজয় ও মুসাকে সাথে নিয়ে কাজে বের হননি তাদের মা রোজিনা বেগম। বের হওয়ার 2 ঘন্টা পর খবর পান গলা কেটে হত্যা করা হয়েছে তার প্রাণপ্রিয় সন্তানদেরকে। সে সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী। বাচ্চাদের চিৎকারের শব্দে ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত 2 নাতির নিথর দেহ। দোষটা তো চিনে খাওয়ায় উঠাইছে, উঠাইয়া দিয়া দুটার আমার অনুমান দুটার গলা এ সময় ঘাতক বাবা আহাদ আলী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। 2 বাচ্চারে মজাই না খাওয়াইতেছে, জুস আনলো, জুস না খাওয়াইলো ওর বাপের। তা আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই। তবে প্রতিবেশীরা বলছেন আহাদ আলীর মতো একজন নিরীহ মানুষ এমন নৃশংসতা করতে পারেন তা তাদের কল্পনারও বাইরে। মানে মানুষ হিসাবে অনেক কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরতা কাহিনীটা যে করছে, মানে কি কারণে করছে বা কি উদ্দেশ্য ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। পুলিশ জানায় 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত আহাদকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাদ। তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে, তবে তাদের ঘরে 2টা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছে 2012 সালের কারিকুলাম, আর অনেকটা আগের মতোই হবে মূল্যায়নও। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জানুয়ারি থেকে মিড ডে মিলও ফিরছে বলে জানান তিনি। প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য জনদাবি উঠতে হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 2023 সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় আছে 1,14,630টি, যার মধ্যে সরকারি 65,567টি। এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী 1,97,00,000 বেশি, যা আগের বছর ছিল প্রায় 2,5,05 লাখ। আগের বছরের চেয়ে 8,32,000-এর বেশি শিক্ষার্থী কমে গেছে। কিন্তু কেন? এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এটা হচ্ছে করোনার সময়ে আমাদের প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো চালু ছিল। এটা একটা বিষয় হয়েছে। আর একটা বিষয় হয়েছে যে অনেকগুলো শিল্পাঞ্চল আছে যেখানে বাপ মা দুইজনই কাজ করেন। তো সেইখানে আমাদের স্কুল যে আওয়ার, এই আওয়ারের সঙ্গে এদের কাজের সময়টা মেলানো কঠিন। সেই জন্য তারা অনেক সময় বাচ্চাদের মাদ্রাসাতে দিয়ে দিচ্ছেন সময়টা। আরেকটা প্রসঙ্গ হচ্ছিল যে নতুন কারিকুলামে যে মানে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবারও মিড ডে মিল চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ইমিডিয়েটলি 150টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক না কেটে পাশ হয়ে যাবে। আমাদের 150টা উপজেলা আমাদের জানুয়ারি থেকে চালু হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আছে। এর বাইরে কক্সবাজার আর বান্দরবনের জন্য একটা স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে কিন্তু এই মিড ডে মিল রয়েছে। এর মানে 150টা উপজেলা, আরও 2টা বা 152টা উপজেলার সবগুলা স্কুল। এর বাইরেও কিন্তু আমরা 600 স্কুলে মিল্ক দিচ্ছি। প্রাথমিকে 2012 সালের কারিকুলাম ফিরছে আসছে বছর, তবে বড় পরিবর্তন আসবে না। আর মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানান উপদেষ্টা। 3 পর্যন্ত খুব একটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর 4-5-এর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি। 25-এ পরিবর্তনটা হবে মাইনর, খুব বেশি না, মাইনর পরিবর্তন হবে। এর পরের বর্ষে পরিবর্তনটা মূল পরিবর্তন হবে। এর পরের বর্ষে মূল্যায়নটা কোনো পরিবর্তন আসছে কিনা নাকি আগের মতোই থাকবে? মানে যেটা চলছিল এমন না, বরং অনেকটা আগের মতো। ওই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা স্কুল পর্যায়ে পৌঁছায় দিচ্ছি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে দেশ সেরা বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। সাক্ষরতার হারের পাশাপাশি মান বাড়াতেও তাদের প্রতিবেদনের ভিত্তিতে কাজ শুরু হবে জানুয়ারি থেকেই। আমরা হোমজিক্যালি কিছু করতে চাই না, যে কাজটা স্থায়ী হবে এবং সুফল দেবে এমন কাজ আমরা কিছু করতে চাই, এবং ওনারা খুব সিস্টেমেটিক্যালি কাজ করছেন। আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ওনাদের সঙ্গে, আমরা ডিসেম্বরের শেষ নাগাদই ওনাদের রিপোর্ট পেয়ে যাব এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। তারপরে বাস্তবায়নেও তো নিশ্চয়ই সময় লাগবে। ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে। কতগুলো বিষয় থাকবে যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারবো, কতগুলো বিষয় থাকবে যেগুলো ক্রমান্বয়ে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তাদের জন্য আকর্ষণীয় করতে হবে ক্ষেত্রটাকে, কিন্তু আলটিমেটলি ফল দাঁড়াচ্ছে আমার বাজেট বৃদ্ধি। কারণ বাজেট বৃদ্ধি গভর্নমেন্ট কখন করে? যখন জনগণের চাহিদা থাকে ওই দিক দিয়ে। এর মানে আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষদের মধ্যে চাহিদা তৈরি হতে হবে, দাবি উঠতে হবে যে না আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু বাধ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোতে, আর তখনই কিন্তু অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা সম্ভব। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর জন্য কার্যাদেশ এ মাসেই শেষ হলেও 1 জানুয়ারিতেই বই দেয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে শনিবার কথা বলেন তিনি। এই ফারুকী কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার তাকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজার সদর উপজেলার বাউঘরিয়ায় পৌঁছে তার মা বাবার কবর জিয়ারত করেন। পরে বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন মাহিদুর রহমান। অন্যদিকে বিএনপির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সহযোগিতায় রোগাক্রান্ত বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনের কারণে সাংবাদিকদেরও হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সভায় একথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের প্রেস ক্লাব থেকে সদস্যপদ বাতিলের দাবি করেন। বলেন, প্রেস ক্লাবে নির্বাচনের আগে সংস্কার জরুরি, তাই বিগত দিনে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় কারণে যাদের সদস্যপদ দেয়া হয়নি তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে ভুয়া সদস্যপদ বাতিল করে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার আহ্বানও জানান তারা। এছাড়া ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের নেতৃত্বাধীন সাবেক কমিটির দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলাদেশ হবে ন্যায় বিচারের ডক্টর ইউনূস। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র, চীনের স্বার্থ আছে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, মন্তব্য তারেক রহমানের। আওয়ামী লীগ দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে অর্থ উপদেষ্টা। দেশে দুটি ফুসফুস খেয়ে ফেলেছে ডক্টর দেবপ্রিয়। প্রাথমিকে ফিরছে 2012 সালের কারিকুলাম। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জানুয়ারি থেকে চালু হচ্ছে মিড ডে মিল। এই ছিল সকালের খবরের। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।